সমস্ত যে বড় দেশগুলি আছে অর্থনৈতিক সম্পন্ন, সেই তালিকায় দ্রুত গতিতে ভারত এগোচ্ছে। পুঁজিপতিদের দিয়ে ভারতবর্ষ এগোনো নয়। যেদিন ভারতবর্ষের 150 কোটি মানুষ খেতে পাবেন, যেদিন 150 কোটি মানুষের মাথায় ছাদ থাকবে, যেদিন 150 কোটি মানুষের অঙ্গে বস্ত্র থাকবে, সেই দিন ভারত এগোবে। এয়ারপোর্ট দিয়ে দিলাম, পোর্ট দিয়ে দিলাম নিজের ব্যবসায়ীকে, আর সেই ব্যবসায়ী লাভে ট্রিলিয়ন বিলিয়ন গিলিয়ন সব কি বলে ওরা, সেটাতে ভারতবর্ষ এগোনো না। গান্ধীজি বলেছিলেন, যদি গরুর গাড়িতে চড়তে হয় চড়ুক, কিন্তু রুটি কাপড় আর মাকান যেন প্রত্যেক ভারতীয়র মাথায় থাকে। আজও কিন্তু গান্ধীজি সেই স্বপ্ন পূরণ হয়নি। আর প্রধানমন্ত্রী বিপরীত রাস্তায় নিয়ে যাচ্ছেন, যেখানে দারিদ্র সীমা ভারতবর্ষে বেড়ে যাচ্ছে, দারিদ্রতা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট সর্বকালের সব থেকে উপরে উঠেছে। সুতরাং এটা ভারতবর্ষের রাস্তা নয়, এটা ভারতবাসীদের জন্য নয়, তার হাতে গোনা কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য ভালো হচ্ছে। কোভিডেও তাদের 200% প্রফিট হয়েছে, কিন্তু ভারতবাসীর কোনো লাভ হয়নি। এই প্রথমে মোদী সরকার, আর তারপরে এখন নীতিশ নাইডু ডিপেন্ডেন্ট অ্যালায়েন্সে। আমার ব্যক্তিগতভাবে কোনো এক্সপেকটেশন নেই, কারণ এই প্রধানমন্ত্রী যতদিন থাকবেন মানুষের জন্য কিছু করবেন না। উনি একটা এজেন্ডা নিয়ে এসছেন, দেশ বেচার এজেন্ডা, সেই এজেন্ডাইতে দেখবেন যে অগ্রগতি হবে। প্রধানমন্ত্রী বলেছেন যে প্রথম অধিবেশনে দেখা গিয়েছিল যে এই সরকারের প্রধানমন্ত্রীর কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে। শুধু তাই নয়, পার্লামেন্টে এখন ব্যাপারটা হলো যে এনাকে কি, আমি যেটা বলে থাকি আর কি, পাগলে কি না বলে, কণ্ঠরোধ কে কার করেছে? কণ্ঠরোধ তো বিরোধীদের করা হয়েছে। একটা বিল পাস করার সময় সমগ্র বিরোধীকে সাসপেন্ড করে তা বার করে দেওয়া হয়েছে। এর থেকে বড় গণতন্ত্রের হত্যা আর কি আছে? আজকে যেহেতু বিরোধী বেঞ্চ অনেক ভারী হয়ে গেছে, তাই উনি ভয় পাচ্ছেন। কণ্ঠরোধ তো উনি, গণতন্ত্রের কণ্ঠরোধ তো উনি শিখিয়েছেন। যখন তখন যাকে ইচ্ছে সাসপেন্ড। একটা ইম্পর্টেন্ট বিল, তাতে কোনো আলোচনা নেই বিরোধীদের। ইডি সিবিআই এর ভয় দেখিয়ে বিরোধীদের কণ্ঠরোধ, যারা ভয় পেয়েছেন তাদের পাল্টি করিয়ে নেওয়া, এটা কি গণতন্ত্র চলছে নাকি? অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বলেন পুরোদমে মাঠে নেমে লড়াই করতে। পুরোদমে মাঠে নামছেন, আমি লড়াই করছি। সবাই লড়াই করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা মানেটাকে উল্টো করে দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নবীনদের উদ্যম আর পুরনোদের অভিজ্ঞতা, এইটা দিয়েই তৃণমূল কংগ্রেস এগোবে। এটার মধ্যে খারাপ কি আছে? যে অন্যায় করবে দল তার বিরুদ্ধে যাবে। যারা নিষ্ক্রিয় ছিল, যারা ভেবেছিল যে আমার ইলেকশনটা আমার ইলেকশন আর অন্য ইলেকশনটা আমার ইলেকশন নয়, নিশ্চয়ই দলের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। সেটা আমি এখান দিয়ে কাউকে টিকিট পাবে না পাবে সেটা প্রেস কনফারেন্স করে বলা যায় না, সেটা পার্টির মিটিংয়ে ঠিক হয়। কিন্তু এমন শুধু কাউন্সিলর না, অনেক জনপ্রতিনিধি আছেন যারা নিজের ইলেকশনের সময় যেভাবে নাবেন সেইভাবে বিধানসভা বা লোকসভায় নাবেন না। সেইখানে আমাদের আপত্তি নিশ্চিতভাবে আছে। আমি পার্টিকুলার, ও হয়তো বিশ্লেষণ করেছে, আমি এখনও বিশ্লেষণ করিনি, ওর লিস্টটা বেরোলে দেখব। লোকসভা বলে চেঞ্জ করা তো দলের বিষয়, কিন্তু কাউন্সিলরও কি ড্রপ হতে পারে? ইলেকশন তো না, কাউন্সিলর ড্রপ মানে চেয়ারম্যান তো ড্রপ হতেই পারে, যেখানে দলের মেজরিটি আছে সেখানে তো হতেই পারে। কাউন্সিলর ড্রপ হবে কি করে? ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ড্রপ হয় না, কিন্তু যেখানে আমাদের দলের স্ট্রং আছে সেখানে নিশ্চিতভাবে তাদের যে দায়িত্ব আছে সেগুলোর থেকে ড্রপ হতেই পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি বিত্তবান নয়, বিবেকবান চাই। বিরোধীরা এটা কটাক্ষ করে বলছেন, তিনি তো মুখ্যমন্ত্রী, উনি দলের উনি কেন ব্যবস্থা নিচ্ছেন? উনি সব জেনে আবার এই কথা ব্যবস্থা নিচ্ছেন বলেই তো অ্যারেস্ট হচ্ছে, নিচ্ছেন বলেই তো অমিত শাহর মতন যে কয়লা কেলেঙ্কারির যে লোকের হাত থেকে
উপহার নেয় না, নিচ্ছেন বলেই তো যারা যারা আজকে পর্যন্ত অন্যায় করেছে তাদের প্রত্যেককে অ্যারেস্ট করেছে মমতা ব্যানার্জি। লাস্ট প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের আরএসএস